আসসালামু আলাইকুম। তো তোমাদের প্রথম ক্লাস নেওয়া শুরু করেছে। পঞ্চম পর্ব নিতে যাচ্ছি। তো আজকে আমাদের টপিক হলো প্লাটিহেলমিনথেস। আশা করি আগের পর্ব তো তোমরা ভালোভাবে করে নিয়েছো, কিছু করে নিয়ে তো আজকে করবো। তো এসে প্লাটি শব্দের অর্থ করেছি আগেই চ্যাপ্টার। আচ্ছা, এই দুটি শব্দ থেকে প্লাটিহেলমিন এসেছে। এই পর্বের প্রাণী একটু মাত্র পারলে পারো। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী যদি এই কথা জানো না, পরে তোমরা পাবো। সেখানে তোমাকে করতে হবে যে নেমাটোডা পর্বের কেবলমাত্র দেহের আর বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী আসলে এই জিনিস আমাদের আগে জানতে হবে। পরজীবী মানে কি? ধরো যেকোনো একটা প্রাণী ওর প্রাণীর উপর নির্ভর করে বসবাস করে। যেমন একটা গাছের উপর দেখবা যে অনেক বড় বা বৃক্ষ বৃক্ষ টাইপের গাছ যেগুলো এগুলোর গাছের মানে আরো মানে গাছ বা গাছের ডালপালা জন্মায় যেটা ওই গাছের কিন্তু না। হ্যাঁ? তো ওই ক্ষেত্রে ওই গাছটা হলো বহিঃপরজীবী। সে নিজের খাদ্য তৈরি করতে পারে না। গাছ হয়েও সে অন্য গাছের তৈরি সালোকসংশ্লেষণকৃত খাদ্য নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে। এরকমভাবে প্রাণীর ক্ষেত্রেও আছে। অর্থাৎ এরা অন্যান্য প্রাণীর রক্ত, তারপরে পুষ্টি বা ইত্যাদি গ্রহণ করে। হলো তোমার ও সেখান থেকে খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। তো বহিঃপরজীবী এরা বাইরে থাকে। অন্তঃপরজীবী মানে যেকোনো একটা অঙ্গ বা মানুষের শরীরের ভিতরে থাকে। আর বহিঃপরজীবী ধরো বাইরে থেকে তোমার শরীরের কোনো অংশে লেগে যে তোমার রক্ত চুষে নিবে বা কোনো ভাইটাল কোনো একটা পার্টের মানে প্রোটিন বা এরকম কিছু মানে গ্রহণ করে। আচ্ছা, তো কিছু প্রজাতি মুক্তজীবী। এখানে যে মুক্তজীবী তারা হলো আমাদের মতো নিজের খাদ্য নিজে তৈরি করে বা নিজে খুঁজে খাবার খায় এরকম। লবণাক্ত প্রাণীতে বাস করে। লবণাক্ত প্রাণীতে অধিকাংশ পর্বেই বাস করে শুধুমাত্র একাইনোডার্মাটা বাদে। একাইনোডার্মাটার সময় আমরা সেটা পাবো। এই পর্বের কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এই পর্বের প্রাণীগুলো কেমন ভেজা ও স্যাঁতসেঁতে ও স্যাঁত। আর যকৃৎ কৃমি আর এর পরের যে পর্ব এটাও কিন্তু কৃমি। তো এই উদাহরণগুলো আর এখানকার কোনটার বৈশিষ্ট্য কি এটা ভালোভাবে পার্থক্য করে নিতে হবে এবং পরীক্ষায় এটার পার্থক্য আসার সম্ভাবনাও অনেক। তো এখন আমরা স্লাইডে এই এই স্লাইডে যেটা বলা আছে বইয়ে সেটাই লেখা আছে। তো এদের দেহ চ্যাপ্টা আর ওভালিং। চ্যাপ্টা কেন বলা হয়েছে এটা মেবি এই যে উপরে যে গোলাপি কালারের যে ছবিটা দেওয়া আছে এটা হলো তোমাদের যকৃৎ কৃমি। দেখো এটাই ফ্যাসিওলা যেটা ফ্যাসিওলা যেটা এই ফ্যাসিওলাটাই আমাদের এই আকারে দেখিয়েছি ফ্যাসিওলা। তো এখানে সোজা করে দেওয়া আছে, আমি এখানে ব্যাকা করে দিয়েছি মানে অ্যানিমাল রিয়েল লাইফ পিকটা দিয়েছে। এই দেখো চ্যাপটা মাথায় রাখতে এই পিকচারটা মাথায় রেখে তোমরা মনে রাখবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী এটা তো আমরা পড়ে নিয়েছি। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত, এটাও মাথায় রাখ। এখানে আর একটা দাগ দিয়ে দিলাম, কোন প্রাণী পুরো কিউটিকল। যদিও তোমাদের এর পরের পর্ব যেটা আছে নেমাটোডারও তোমাদের থাকে কিউটিকল, তবে এটা কম। তবে এদের পুরু কিউটিকল আছে আর ওদের হলো পাতলা। তো ওদের কিউটিকল আছে এটা তোমাদের বই উল্লেখ নাই, তো তোমরা মাথায় রাখবা যে পুরু কিউটিকল আছে কোন প্রাণীর। এটা হলো
প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণীর দেহে চোষক ও আংটা থাকে। চোষক আর আংটা থাকে, এই জিনিসটা মাথায় রাখবা তোমরা। এটা হলো ফ্যাসিওলা, তাই তো? এই যে ফ্যাসিওলা বা যকৃৎ, ফ্যাসিওলা বা যকৃৎ কৃমি, এটা হলো উপরেরটা, গোলাপি গোলাপি। আর টিনিয়া বা ফিতা কৃমি, এই জিনিসটা হলো অ্যাডাল্ট টিনিয়া সোলিয়াম লেখা, এই জিনিস। তাই দেখো, এখানে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো দেখতে পারবা চারটা অংশে মূলত এই উপরের অংশটুকু বিভক্ত। তো এখানে অসংখ্য কিছু লেখা আছে, এর মধ্যে হুকস, এই যে এই অংশটা একবারে মাথায় যে অংশটা থাকে এটা আসলে হুক। আর সাকার্স, এটা হচ্ছে তোষক বা আংটা। এই হুক হলো আংটা, আর এই যে এই অংশটুকু এটা হলো তোষক। তো একটা প্রাণীর মধ্যে তোষক আংটা আবার উভয়ই কিন্তু থাকতে পারে, আবার শুধু একটাও থাকতে পারে। দেহের আম, রেচন অঙ্গ, মানে যেখান দিয়ে সে আহ, রেচন করে থাকে, সেই অঙ্গের নাম হলো শিখাঙ্গ বা ফ্লেম সেল। তা মাথায় রাখো। পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ, এটা মনে রাখার টিপস দিই। পৌষ্টিকতন্ত্র অনুপস্থিত বা অসম্পূর্ণ। আচ্ছা, এরা বললাম তো বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী। এরা সব একটা মানুষের চুষে নেয়। কি চুষে নেয়? একটা হলো রক্ত, পুষ্টি উপাদান বা মানে খাদ্য বা এরকম কিছু। তো যখন এটা সেই কাজটা করে, তখন সে কি করে, যে তুমি ধরো একটা খাবার খাইলা সকালে, সেটা পরিপাক হয় মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা পর। আমার মনে হয় ভুল হতেই পারে, তবে আমার এটাই মনে আছে যে 4-5 ঘন্টা পর। তো এই 4-5 ঘন্টা পর তোমার যখন পরিপাক হয়ে যায় আর কৃমিটা তোমার শরীরের ভিতর আছে, তখন সেই পরিপাককৃত খাদ্য, মানে তোমার পরিপাকের যে অংশটুকুতে তোমার হলো সমস্যা ছিল, বা যে অংশটুকু উচ্ছিষ্ট, যেটা তোমার শরীরের জন্য দরকার নাই, বর্জ্য পদার্থ, সেটা কিন্তু তুমি রেচন করে বের করে দাও। হ্যাঁ, তো ওই রেচনকৃত পদার্থটা বের হয়ে যাচ্ছে, কিন্তু পুষ্টিকৃত উপাদান তোমার শরীরে যাওয়ার কথা। কিন্তু পুষ্টিকৃত উপাদান তুমিও শরীরেও যেরকম ভাবে যাচ্ছে, একইভাবে যায় এই কৃমির কাছে। তো এই কৃমির আবার এই দেখো এখানে একটা মজার বিষয় আছে, হলো উভলিঙ্গ। এখানে এই জিনিস চলে আসে, দিস কামস টু প্লে আর কি। যে এই উভলিঙ্গ, এই যে এই বিষয়টা, অর্থাৎ এরা পুং স্ত্রী উভয় লিঙ্গরই হয়। তো ধরো একটা কৃমি তোমার শরীরে ঢুকে গেছে, সে কি করে, তোমার শরীরের ওই মানে উচ্ছিষ্ট অংশ তো বেরিয়ে হয়ে গেছে, তো যেটা পুষ্টি উপাদান সে সেটা খেয়ে নেয়। তো সেই পুষ্টি উপাদান খেয়ে নেয়, তাহলে সে শক্তিশালী হয়ে যাচ্ছে, সাধারণ সেন্সে বলছি। তাহলে তখন সে নিজেই নিজে একা একাই প্রজনন করে। এই প্রজনন করতে 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 এমন এক পর্যায়ে আসে যখন তুমি অসুস্থ হয়ে যাও, মারাও যেতে পারো। আমাদের কৃমিনাশক ওষুধ খাওয়া উচিত। ওকে, চলো, প্লাটিহেলমিনথেস সম্পর্কে পড়ালাম। আর আরো কিছু বৈশিষ্ট্য তোমাদের যেগুলো লিখে দিয়েছিল, ওগুলো যদি মাথায় রাখো, আমি মনে করি যে বের করতে পারবা এখান থেকে, যাই আসুক। আচ্ছা, তো আরেকটা জিনিস যেটা অবশ্যই মাথায় রাখবা, যে ফিতা কৃমিটা মাথায় রাখতে হবে। কারণ এর পরে যেটা আছে ওটা হলো সুতা কৃমি। তো আমি যখন দেখাই এখানে যে অ্যাসকারিস বা গোলকৃমি, লোয়া লোয়া, এটা হলো নেমাটোডা পর্ব আমরা এখন পড়ব। তো এই নেমাটোডা পর্বে অ্যাসকারিস আর লোয়া লোয়া বা গোলকৃমি আর চোখের কৃমি। তো নেমাটোডা, নেমাটোডা যদি এখানে আসি, বই আসি, নেমা শব্দের অর্থ সুতা। নেমা শব্দের অর্থ সুতা। এরপর এই শব্দটি থেকে এটির নামকরণ করা হয়েছে কোন শব্দ থেকে? নেমা শব্দ থেকে নেমাটোডা এর নামকরণ হয়েছে। আর অনেকে এটাকে নেমাটোথেলমিনথেস বলে। কেন বলে এটা তুমি নিজে ভাবো। ওকে, 1 2 3 ভাবার টাইম। হেলমিনথেস, এই যে এখানে আমরা বললাম হেলমিনথেস মানে কৃমি, তো এটাও কিন্তু কৃমি, লেখাই আছে। নেমাটোডা, এটা কেন এখানে এরকম হলো? এই যে আমি তোমাদের দেখালাম না, গোল্ড কৃমি, চোখের কৃমি, এটাও কৃমি। আবার এখানেও ফিতা কৃমি, যকৃৎ কৃমি। তো এটার মধ্যে কিছু পার্থক্য আছে, জন্যই তো আলাদা, কিন্তু যেহেতু উভয়ই কৃমি, এই জন্য এটাকে অনেকে হেলমিনথেস বলে। নেমাথেলমিনথেস, নেমাটো না কিন্তু নেমাথেলমিনথেস। আর টোডা, নেমাটোডা হলো মেইন নাম, নেমা মানে হলো সুতা। এই নেমার সাথে থেলমিনথেস বা হেলমিনথেস যেটা, ওটাই মানে নেমা প্লাস হেলমিনথেস হয় নেমাথেলমিনথেস হয়। নেমাথেলমিনথেস এই দুইটা যোগ হয়ে
তোমার এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বের অধিকাংশ হলো অন্তঃপরজীবী। একটা প্রশ্নে আমাদের সরাসরি স্কুল বা যেকোনো পরীক্ষায় আসার কথা যে বহিঃপরজীবী, অন্তঃপরজীবী আর অন্তঃপরজীবী। এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে মাস্ট, কোন হয়তো দিবে বহিঃপরজীবী ও অন্তঃপরজীবী কোন প্রাণী, তোমাকে দিবে না ভাইয়া কোন পর্বের, বলবে ফ্যাসিওলা, টিনিয়া নাকি লোয়া লোয়ার অ্যাসকারিস, তাহলে বলবে অন্তঃপরজীবী কোনটি, একই প্রশ্ন। ধরো এটা বাস করে মানুষের অন্ত্রে আর রক্তে, ইয়ার মধ্যে কি বলে, প্রাণীর অন্ত্রে বা রক্তে বাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণীদের মানবদেহের ক্ষতি সাধন করে থাকে, তবে অনেক প্রাণী মুক্তজীবী। এটাও মুক্তজীবী। মুক্তজীবী কিন্তু উভয়, ওদের কিছু আর এদের অনেক, এটাই পার্থক্য। ফাইলেরিয়া কৃমি, চোখ কৃমি অন্তর্গত। এখন দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। দেহ নলাকার, ত্বক দ্বারা আবৃত। পুরু ত্বক মানে কি, একটা ত্বক মানে তোমার স্কিন যেটা, ওরকম ওদের স্কিন, ওদের স্কিনটা পুরু। আর এখানে কিন্তু পুরো কিউটিকল দ্বারা আবৃত, আর এদের কিন্তু পুরো ত্বক দ্বারা আবৃত। এদের মানে কাদের, প্লাটিহেলমিনথেসের পুরো কিউটিকল দ্বারা আবৃত, এদের পুরো ত্বক দ্বারা আবৃত। তো দেহ নলাকার এটা মানে কি, এখন ভাইয়া ভুলে যাবো, তা যদি প্রশ্ন হয় তাহলে আমি বলবো যে আমি এভাবে মনে রাখি যে প্লাটিহেলমিনথেস যেটা, প্লাটিহেলমিনথেস মানে কিন্তু ফিতাকৃমি, এটা তোমার টিনিয়া সোলিয়াম বা টিনিয়া যেটা পড়ছো, যে ফিতাকৃমির নাম এখানেই হয়ে যাচ্ছে। ফিতা, তুমি এখন তোমার ফিতা কিন্তু সাধারণত গোল হয় না, তাই না? তাহলে সুতা কিন্তু খুব সহজেই গোল করা যায়। ফিতা মানে কি? ফিতা মানে একটা মাপকাঠির মতো বোঝায়, তাই না? তো ওটা তো তোমার গোল করার প্রয়োজন নেই, ওটা মাপার জন্য। আর সুতা, সুতা তুমি গোল চ্যাপ্টা বিভিন্ন ধরনের করতে পারো, তাই না? তো ওই হিসাবে ধরো যে গোল করা যায় সুতা, তো সুতা হলো গোলকৃমি, হলো সুতাকৃমি, গোলকৃমি সুতাকৃমি। সুতাকৃমি কি? সুতাকৃমি আবার হলো নেমাটোডা বা তোমার হলো নেমাথেলমিনথেস। তো এভাবে আমি মনে রাখি, তোমরা বুঝতে পারো, তাহলে ভুল কম হবে। আচ্ছা, বললাম টিপস অ্যান্ড ট্রিক্স। আর পৌষ্টিক নালী এদের আবার আছে। আর পৌষ্টিক নালী মানে হলো যেটা বলা উচিত ছিল, পৌষ্টিক নালী বলতে মানে এমন একটা অঙ্গ বা তন্ত্রকে বোঝায় যেখান থেকে তোমার রেচন, মানে পুষ্টি, এটা হলো তোমার আলাদা হয়ে যায়, যে তুমি খাদ্য খাইলা, ওখান থেকে বর্জ্য পদার্থ আলাদা হয় এবং পুষ্টি আলাদা হয়ে যায়। তো এরা আসলে কেমন, এরা হলো তোমার অনেকটা কেঁচো, অনেকটা ওদের মতোই, কিন্তু ওদের থেকে একটু নিম্ন শ্রেণীর। কারণ কারণ আছে, ওদের বিশেষ রেচনাঙ্গ আছে তোমার, কেঁচো বা জোকের, এদের সেটা আবার নেই। এরকম নানা ধরনের মানে সীমাবদ্ধতা আছে এদের, এই জন্য এদের বিশেষ একটা, এই যে নেমাটোডা নামে বিশেষ আলাদা করে একটা মানে পর্ব নামকরণ করা হয়েছে। এদের শ্বসন ও সংবহনতন্ত্র উপস্থিত। কোন কৃমির মধ্যে শ্বসন ও সংবহনতন্ত্র উপস্থিত? নেমাটোডা, এটা মাথায় রাখো। সাধারণত এরা একলিঙ্গ। এই জিনিসটা, এখন একটা জিনিস বলেছিলাম তোমাদের যে যত নিচের দিকে যাবা পর্বের, সেই পর্বগুলা ততই উন্নত হবে। হাইড্রাও কিন্তু উভলিঙ্গ, প্লাটিহেলমিনথেসও উভলিঙ্গ। তারপরে নেমাটোডা থেকে মূলত একলিঙ্গ হওয়া শুরু হয়। এদিকে এসে এক একটা ব্যতিক্রম থাকতে পারে যে উভলিঙ্গ, তাছাড়া নিচের দিকে এসে উন্নত হয়। তবে উভলিঙ্গ হওয়ার থেকে একলিঙ্গ হওয়া অনেক বেশি ভালো বা উন্নত, হ্যাঁ। তো ওই ক্ষেত্রে বা ওই প্রেক্ষাপট থেকেই বলেছিলাম যেহেতু যে উপর থেকে নিচের দিকে যত যাবা পর্বের হিসাবে তত উন্নত হবে। তো ওই হিসাবে তখন মানে নেমাটোডা যেহেতু উন্নত, প্লাটিহেলমিনথেসের হলো আহ, দ্বি যৌন ক্ষমতা আছে, বা দুই ধরনের, আহ, হ্যাঁ, উভলিঙ্গ। আর সেখানে নেমাটোডা হলো কেবলমাত্র একলিঙ্গ। দেহ গহ্বর অনাবৃত, প্রকৃত সিলোম নেই বা সিউডোসিলোমেট, এটা তোমাদের আমি সেই প্রথম দ্বিতীয় কি তৃতীয় পর্বে পড়িয়েছিলাম। দেহ গহ্বর অনাবৃত মানে কি? দেহ গহ্বর মানেই তো সিলম, হ্যাঁ। তো এই সিলম মানে গহ্বর, তো এই প্রকৃত সিলম নাই, সিউডোসিলোমেট বা ভুয়া সিলম, যেটাকে আমি তোমাদের বুঝিয়েছিলাম। তো ওই সিলম যেহেতু ভুয়া, তো ওটা আসলে মানে একটা সিলমের যদি সিলম থাকে তাহলে সেটা গহ্বরে আবৃত থাকে। আর এখানে এই যে গহ্বর অনাবৃত, অনাবৃত মানে কি আবৃত না, আর বিশেষ কোনো প্রোটেকশন নেই।
ওই জন্য ওটাকে অ্যাসিলোমেট বলা, সরি পিসিউডোসিলোমেট বলা হয়। আর প্রথম ৩ পর্ব হলো অ্যাসিলোমেট। তারপরেরগুলো কি ভাই? হলো পিসিউডোসিলোমেট আর হলো প্রকৃত সিলোম, নিচের সবগুলা। এর পরের মানে পর্ব এই যে অ্যানেলিডা, এই যে এখানে এগুলোর ছবি দেখে নাও, মনে থাকে। খুবই বাজে বলতে পারো দেখতে, কিন্তু কিছু করার নাই, মনে রাখতে হলে একটু। আচ্ছা, তো এই যে সুতা কৃমি এরকম মনে রাখতে পারো এই এগুলো করে। এই যে উচেরিয়া দেয়া, এটা হলো উচেরিয়া বর্ন কাফটি বা গুল কৃমি। আর এই যে এটা হলো তোমাদের বইয়ের যে অ্যাসকারিস, ওইটা হলো এই যে সুতার মতো ভাই, সুতার মতো, হ্যাঁ, এই সুতার মতো যে প্রাণীটা, এটাই হলো তোমার অ্যাসকারিস বা গোল কৃমি। এটাকে তুমি গোল করতে পারো আর সোজাও, কিন্তু যে বললাম না কেঁচোর মতো দেখা যাবে, এই কৃমি না তুমি মারামারি করতে লাগলে কৃমি গোল গোল ঘুরবে এরকম, গোল কৃমি। চোখের কৃমি লোয়া লোয়া, এটার ছবি এখানে দিনই, দেখতে খুবই বাজে, তোমরা যদি অনলাইনে সার্চ। আচ্ছা, তাহলে আমরা এখন অ্যানেলি, আমরা তাহলে এখন পরবর্তী আম, আচ্ছা তাই পরবর্তীতে নাটোটা পড়লাম। বইয়ে এগুলোই লেখাচ্ছে, আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি তাই। অ্যানেলিডা পরের প্রাণী। অ্যানুলাস শব্দের অর্থ রিং বা আংটা, বলা আছে। টার্মিনোলজিতে দিয়েছিলাম। আসলে এইগুলো গত বছরের বইয়ে ছিল না লেখা, যে মানে এক্সট্রা পড়তো তার এক্সট্রা পড়তো, কিন্তু এবারের বইয়ে যেহেতু দিয়ে দিয়েছে তোমাদের বাধ্যতামূলক হয়ে গেছে, বলা যায় পড়া। এমসিকিউ থেকে এখানে আসবে মাস্ট। পৃথিবীর সকল নাতিশীতোষ্ণ এবং উষ্ণমন্ডলীয় অঞ্চলে পাওয়া যায়, এই জিনিসটা প্রশ্নে আসবে সম্ভাবনা আছে। নাতিশীতোষ্ণ এবং উষ্ণমন্ডলীয় স্থানে কোন প্রাণী থাকতে পারে? কি অ্যান্সার হবে? অ্যানেলিডা। এদের বহু প্রাণী স্বাদু স্বাদু পানিতে সবাই বাস করে, মানে মিঠা পানিতে। আর অগভীর সমুদ্রে কারা বাস করে? এটাও একটা এমসিকিউ, তবে এটা লেস ইম্পর্টেন্ট বলে দিই। বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বাস করে, এটা ইম্পর্টেন্ট। পাথর ও মাটিতে গর্ত খুঁড়ে বাস করে কোন প্রাণী? এটা যদি শুধু এটুক থাকে তাহলে হবে অ্যানেলিডা। কেননা এই আর্থ্রোপোডা, না, না আর্থ্রোপোডায় না, ওটা হলো মলাস্কায় ছিল। মলাস্কায় আবার বন জঙ্গলে থাকে, কিন্তু ওরাও হলো তোমার পাথর খুঁড়ে থাকতে পারে। আচ্ছা, তো বললাম এখানে স্বভাব ও বাসস্থান সম্পর্কে। চলো আমরা মূল পড়া দেখে আসি। দেহ নলাকার, নলাকার অনেকগুলোই নলাকার পড়লাম, কিন্তু নলাকার কি বোঝানো? তো নলাকার হলো নলের মতো, মানে তোমার একটা পাইপ এর মতো বলতে পারো। ওই নল, নল আসলে এখন নল কেমনে বুঝাবো? স্কেল, স্কেল দেখতে যেরকম না ওরকমই, কিন্তু নল বাঁকানো যায় খুব সহজ। তো ওটাই আর কি। উদাহরণটা আগে দেখে নাও। কেঁচো যোগ, উদাহরণ কেঁচো যোগ, উদাহরণ কেঁচো যোগ। এই জিনিসটাও মাথায় রাখতে হবে, উদাহরণগুলো সবগুলোরই মাথায় রাখতে হবে। এই যে এটা হলো তোমাদের সুপরিচিত কেঁচো, তবে দেহে একটা যোগ। তো জোকের কি হয়? তো এদেরও অনেকটা মানে চোষক থাকে বলা যায়, তবে এদের দেহ হলো খণ্ডায়িত। খণ্ডায়িত, যার মানে কি? এই এই যে কেঁচোর ছবিটা তুমি যদি ভালোভাবে দেখো, খণ্ডায়ন নামে একটা বিশেষ মানে বিষয় আছে। তো তুমি যতগুলো খণ্ড করতে পারো, মানে খণ্ড মানেই তো অংশ, তাই না? তো আগের প্রাণীগুলোকে তুমি খণ্ডায়িত করতে পারবা না। কেন পারবা না? দেখো এখানে কি, এরা কিরকম লাগছে না, পেস্টের মতো। এখানে তুমি কি খণ্ড করবা? খণ্ড তুমি এখানে কাটলে এখানে অসমান হবে, এখানে কাটলে এখানে অসমান হবে, তাই না? সমান করে কাটা সম্ভব না অনেকটা। ৪ ভাগ করলে মোটামুটি একটু লাইনে আসতে পারে, এই যে এরকম এরকম। কিন্তু তাছাড়া তুমি ধরো ২ ভাগ বা ৩ ভাগ করবা, তখন ওই যে ১০০ ভাগ ৩, ৩.৩ পৌনঃপুনিক আসে, মানে ৩ অসীম, যেটা ওরকম অনেকটা। ম্যাথমেটিক্যাল টার্মে চলে, দুঃখিত। তো এখানে দেখো এই কেঁচো বা জোকের এই সুন্দর করে
মানে মনে হচ্ছে না যে একটা ওটা অংশ আছে যেটা হলো মানে আগে থেকেই ভাগ করা। তো ওই জিনিসটা হলো অনেকটা ওরকম অ্যারোনি এই যে অংশ বিশেষ করে ভাগ করা আছে এরকম ভাবেই মনে হচ্ছে যে বিশেষ করে ভাগ করা করে ভাগ করা এগুলোকে সমখণ্ড বলা যায় না। সমখণ্ড মানে সমান খণ্ড সবগুলার, কিন্তু সমখণ্ড না। অসমখণ্ড হলেও খণ্ড করা যায়, এই যে খণ্ড খণ্ড এরা আগে থেকেই ভাগ করা আছে, যেটা অন্য কোনো মানে আগের পর্বগুলোতে নাই। দেখে আসো তুমি, এই যে এটাতে কি আছে, এহ, এই যে আম, এই কি বলে এখন বলতে পারো যে টিনিয়া বা ফিতাকৃমি, এটা তো খণ্ডায়ন হয়। এটা খণ্ডায়ন হয় কিন্তু সাধারণ বৈশিষ্ট্য। একটা প্রাণী হলে তো আরেকটা প্রাণী মানে তুমি যেখানে যেটা পড়ানো হচ্ছে তোমার এই বইগুলোতে, সেগুলো কিন্তু সাধারণ বৈশিষ্ট্য, এই জিনিসটা মাথায় রাখতে হবে, সব প্রাণীর জন্য না। এই যে সাধারণ বৈশিষ্ট্য, ঠিক আছে, মানে যেটা এই পর্বের সকল প্রাণীর মধ্যে সাধারণত দেখা যায় সেটাই হলো কিন্তু সাধারণ বৈশিষ্ট্য না তোমার। তো ওটাকেই বলা হচ্ছে। কারণ এখন বাঘও কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তোমরা এটা জানো স্বাভাবিক। তো বাঘও কিন্তু মানে নিজের শিশু মাতৃগর্ভে গ্রহণ করেই তারপর বাচ্চা দেয়। তো তারপরে কিন্তু প্লাটিপ্লাসকে এখন নামে একটা প্রাণী আছে, ওটা তুমি আনবা। প্লাটিপ্লাস কিন্তু ডিম পারে। তুমি যদি প্লাটিপ্লাসকে যা বলো যে ওই ক্যান ডিম মানে ওই ক্যান হলো না, একটা ব্যতিক্রমের জন্য তুমি তো মানে সব কিছুকে ওর বিলীন করে দিতে পারছো না। তো ওটা হলো বিষয়। তো এই জিনিসটা হলো যে এটা খণ্ডায়িত, খণ্ডায়ন বুঝালাম। তখন এদের নেফ্রিডিয়া নামক বিশেষ অঙ্গ, রেচনাঙ্গ থাকে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, শিখা কোষ বা ফ্লেম সেল। শিখা অঙ্গই বা কেন বললাম, ফ্লেম সেলই বা কেন, সেল মানে তো কোষ, ফ্লেম অর্গান বললাম না কেন। তো ওখানে আসলে এটা কি পর্বের অর্গান? তো এটা হলো আম, তোমাদের ওই যে আগে করিয়েছিলাম না, কোষীয় মাত্রা, তারপরে কোষ টিস্যু, আর এটা হলো কোষ অঙ্গ, তাই না? শিখা অঙ্গই অনেকটা গঠিত হয় রেচনাঙ্গ হিসাবে, অঙ্গ অঙ্গ, হ্যাঁ, টিস্যু মিলে। আর সেই টিস্যুর ক্ষেত্রে যেগুলো কাজ করে সেগুলোকে বলা হয় হলো ফ্লেম সেল বা ফ্লেম টিস্যু। ওই জন্য দুইটাই লিখে দিয়েছি, কিন্তু ইংলিশে শিখা কোষ কোষই বলা হয়, আর শিখা কোষের ইংলিশ তো ফ্লেম সেল হবে, ওই জন্য ওটাকে ওভাবেই বলা হয়েছে। তো যেটা বলতে চাচ্ছি যে এদের দেহের মানে যে রেচনাঙ্গ এটা কিন্তু ফ্লেম সেল বা তোমার হলো ফ্লেম সেল আর কি, ফ্লেম সেল বা শিখা কোষ। আর এটা হলো নেফ্রিডিয়া। আর প্রতিটি খণ্ডে ফিটা থাকে, চোখে থাকে না, যা চলাচলে সাহায্য করে। মানে সকলেরই দেখো সাধারণত একটা করে চলনাঙ্গ টাইপের থাকে, কিন্তু এদের চলনাঙ্গ নাই, এরা ত্বকের সাহায্যে চলাচল করে, এই জন্য বিশেষ করে উল্লেখ করা নাই। কিন্তু এদের ছোট ছোট পায়ের মতো অনেকটা ধরা হয়। ও, তো ওটাই বলা হয়েছে এই যে এইটা। এখন তুমি বলবা যে কি ব্যাপার, চোখে তো কিছুই মনে হচ্ছে, চোখে মনে হবে না কারণ চোখে নাই, ওটা বলেই দেওয়া আছে দেখো, যে প্রতিটি খণ্ডে ফিটা থাকে যা চোখে থাকে না। তো আমরা আবার এই ইয়ার উপরেই নির্ভর করতে হচ্ছে আমাদের। কেঁচো, তো আমরা চলো কেঁচো দেখেছি, খণ্ডায়িত হয়েছে। আসলে খণ্ডটাই মূলত হলো এক একটা মানে তার পায়ের মতো অংশ হিসেবে কাজ করে। ছোট হোক, ওই যে ছোট ছোট কাজ করে মানুষ অনেক বড় কিছু করে, বা ছোট কিছু অভ্যাসের মাধ্যমে এরকম মানুষ বড় কিছু করে। তো ওই ছোট 10 মানে ছোট 10টা পা মিলে ধরো 100 পায়ের সমান পাওয়ার দেয়, এরকম অনেকটা। যে তাও বলবা কেঁচো তো অনেক স্লো, কেঁচো তো স্লো হবে, ধরো এই কি বলে এই পাটা, এইটুক অংশ ধরো দেশে চলছে, কিন্তু এইটুক অংশ সে একই সময় কিন্তু চালু করতে পারে না, কারণ তার পিছনের শরীরের অংশটাকে তখন তাকে সচল করতে হয় আবার। তো তারপরে করে এইটুক, তারপরে করে এইটুক, তারপরে করে এইটুক, তারপরে করে এইটুক, তারপরে এইটুক এইটুক, ধীরে ধীরে তোমার মানে এক কদম ফেলে তারপরে হলো পুরো বডিটা সচল করে, মানে একসাথে সে তোর পুরো বডির যে সিটা বা পা আছে সেগুলোকে চালু করতে পারছে না, জন্য সে খুব ধীর গতির আর কি। তবে শামুকের থেকে বেশি, শামুকের থেকে বেশি জোরে যায় মেবি। ঠিক আছে, মজার বিষয় একটা। এটা হলো রিং বা আংটা, অ্যানিলিডা। অ্যানিলিডা আর আর্থ্রোপোডা এখন একটু পর পড়াবো তোমাদের বা পরবর্তী ক্লাসে, তখন আর্থ্রোপোডাটা আর অ্যানিলিডাটা বেশি ভালোভাবে পড়তে হবে, এই দুটার পার্থক্য আসার সম্ভাবনা বেশি। একইভাবে নেমাটোডা আর প্লাটি হেলমিনথেস পড়ে রাখবে, এখানে 80% চান্স, এই বলে দিই, 80% চান্স আছে এখান থেকে, 80% চান্স আছে এখান থেকে প্রশ্ন আসার।
কোথা থেকে এই মানে নেমাটোডার প্লাটিহেলমিনথেসিস ছেলেপেলে ভুল করাটা স্বাভাবিক। আজকের আজকের আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করে দেওয়া হবে পর্ব, তারপরে শ্রেণী করবেন। ভালো থাকবে।